পুরা তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন হচ্ছে মহাপদ্মনন্দ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। আর নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। তাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে উল্লেখ করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এরপরে পুরাণ অনুসারে তিনি একজন শূদ্র মহিলা দ্বারা শেষ শিশুনাগ রাজার পুত্র ছিলেন। তবে কয়েকটি জৈন গ্রন্থ এবং গ্রিক লেখক কার্টিয়াসের ভিত্তিতে তিনি একজন নাপিত এবং গণিকাদের পুত্র ছিলেন। তাকে সর্বক্ষত্রিয়ন্তক নামেও উল্লেখ করা হয়, যার অর্থ সমস্ত ক্ষত্রিয়দের ধ্বংসকারী এবং এক রাত। এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে, এই দুটো বারবার পরীক্ষায় আসে যে মহাপদ্মনন্দকে বলা হয় যে সর্বক্ষত্রিয়ন্তক এবং এক রাত। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় শাসক ব্রিটিশদের ভারত থেকে বিতরণ করার জন্য নেপোলিয়নের সাহায্য চেয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টিপু সুলতান। তো টিপু সুলতান ব্রিটিশদের ভারত থেকে বিতরণ করার জন্য নেপোলিয়নের সাহায্য চেয়েছিলেন। পরের প্রশ্ন, দিন ই ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন। এই কথাটি কে বলেছেন? তো এই কথাটা বলেছিলেন হচ্ছে ভিনসেন্ট স্মিথ। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ আকবরের দিন ই ইলাহিকে তার জ্ঞানের নয়, তার মূর্খতার বা নির্বুদ্ধিতার স্মৃতিস্তম্ভ বলে অভিহিত করেছিলেন। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এটা তো বারবার পরীক্ষায় আসে। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, হরিসেন। তো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার এবং তার রাজ্য জয় ও রাজত্বকাল সম্পর্কে বহু তথ্য জানা যায়। পরের প্রশ্ন, নিম্নোক্ত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? তো অশ্বমেধ যজ্ঞ একটা খুবই ইম্পর্ট্যান্ট, আগের তখনকার দিনে ছিল। তো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন হচ্ছে, অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, দ্বিতীয় পুলকেশী। নেক্সট প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নটা বারবার মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা। তো 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল তখন ভারতের গভর্নর ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। অপশন বি। পরের প্রশ্ন, সুন্নিদের কাছে কে জিন্দা পীর নামে পরিচিত? তো সুন্নিদের কাছে জিন্দা পীর নামে পরিচিত হচ্ছে ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, দাস বংশের পর দিল্লির মসনদ কারা দখল করে? খিলজি বংশ, লোদি, তুঘলক নাকি সৈয়দ বংশ? তো দাস বংশের পরে দিল্লির মসনদ দখল করেছিল হচ্ছে খিলজি বংশ। অপশন এ। তো খিলজি রাজবংশ ছিল দিল্লি সালতানাতের দ্বিতীয় শাসক রাজবংশ। দাস রাজবংশকে উৎখাত করে জালালউদ্দিন ফিরোজ খিলজি এটি প্রতিষ্ঠা করেন। খিলজি রাজবংশ প্রায় 30 বছর অর্থাৎ 1290 সাল থেকে 1320 সাল পর্যন্ত শাসন করেছিল, কিন্তু অনেক দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য দায়ী ছিল। নেক্সট প্রশ্ন, হরপ্পা কোন অংশে ধান চাষ করা হতো? এটা তোমাদের কিছুদিন আগেও করানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো হরপ্পার যে লোথাল রয়েছে সেখানে ধান চাষ করা হতো। তো ধান চাষ হলো লোথাল নামক হরপ্পা সভ্যতার স্থানটির সাথে সম্পর্কিত। সিন্ধু সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ আবিষ্কারের স্থান হিসেবে লোথাল বিখ্যাত। লোথাল হচ্ছে সবরমতী নদী এবং এর শাখা ভোগাবর মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মেওয়াটি দস্যুদের কে দমন করেছিলেন? তো মেওয়াটি দস্যুদের দমন করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। অপশন বি। নেক্সট প্রশ্ন, মায়ানমারের সাথে নিচের কোন রাজ্যের কোনো সীমানা নেই? মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নাকি পশ্চিমবঙ্গ? তো অপশনগুলোর মধ্যে
মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এগুলো হচ্ছে সবগুলোরই মায়ানমারের সাথে সীমানা রয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গেরই মায়ানমারের সাথে কোনো সীমানা নেই। তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, থলঘাট গিরিপথ কোন কোন অঞ্চলকে যুক্ত করেছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো এই থলঘাট গিরিপথ হচ্ছে নাসিক এবং মুম্বাই অংশকে যুক্ত করেছে, এবং এর সাথে সাথে থলঘাটের সাথে সাথে ভোরঘাটের কথাও মনে রাখবে। এই ভোরঘাট হচ্ছে পুনে এবং মুম্বাই অঞ্চলকে যুক্ত করে, আর থলঘাট হচ্ছে নাসিক এবং মুম্বাইকে যুক্ত করে। এই দুটো ভালো করে মনে রাখবে, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, নিচের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো এখানে প্রশ্নটা অনেক কনফিউজিং, অনেকে গোদাবরী বলবে, অনেকে কাবেরী বলবে, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গোদাবরী। দক্ষিণ ভারতের যদি গঙ্গা বলা হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। আর যদি বলা হয় দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা বলা হলে কাবেরী অ্যান্সার হবে। আর যদি বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে গোদাবরী। এই দুটো ভালো করে মনে রাখবে। তো গোদাবরী নদী দক্ষিণ মা গঙ্গা অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা নদী নামে পরিচিত। গোদাবরী নদী হল দক্ষিণ ভারতের বৃহত্তম নদী। গোদাবরী নদী উত্তর পশ্চিম মহারাষ্ট্র রাজ্য থেকে দাক্ষিণাত্যের অর্থাৎ উপদ্বীপ ভারত বিস্তৃত মালভূমি জুড়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর এই গ্রিনল্যান্ড রয়েছে হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরে, এটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ কোনটি? কপার, ম্যাঙ্গানিজ, কয়লা নাকি জিয়া? এটা একটু ভুল রয়েছে, এটা কেটে দিলাম। তো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ হচ্ছে কয়লা, অপশন সি। তো মোট খনিজ উৎপাদনে 1/5 উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ খনিজ উৎপাদনে ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম রাজ্য। নেক্সট প্রশ্ন, দার্জিলিংয়ে যে জলপ্রপাতটি দেখতে পাওয়া যায় তার নাম কি? তো দার্জিলিংয়ে যে জলপ্রপাতটি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পাগলাঝোড়া জলপ্রপাত, অপশন এ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তো ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে বি.আর. আম্বেদকর, অপশন সি। পরের প্রশ্ন, অন্নপূর্ণা প্রকল্প কিসের সাথে যুক্ত? দারিদ্র্য দূরীকরণ, বয়স্ক শিক্ষা, উন্নত বীজ ব্যবহার নাকি সংঘবদ্ধ চাষের ক্ষেত্রে? তো অন্নপূর্ণা প্রকল্প হচ্ছে দারিদ্রতা দূরীকরণের সাথে যুক্ত ছিল, অপশন এ। নেক্সট প্রশ্ন, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি কে বলেছিলেন? খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রশ্ন। তো রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছিলেন হচ্ছে সরোজিনী নাইডু, অপশন ডি। তো বর্তমান উত্তরপ্রদেশ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সরোজিনী নাইডু রাজ্যপাল হিসেবে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে একবার মন্তব্য করেছিলেন যে এটি সোনার খাঁচায় পাখি হওয়ার মতো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী সংবিধানের সংশোধন করা হয়? এটা তো বারবার পরীক্ষায় আসে, খুব ভালো করে মনে রাখবে এটা। তো ভারতীয় সংবিধানে 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধানে সংশোধন করা হয়। তো ভারতীয় সংবিধানের 368(1) অনুচ্ছেদ ভারতীয় সংবিধান 2 এর 368(2) অনুচ্ছেদে বর্ণিত পদ্ধতি সাপেক্ষে সংশোধন বা বাতিলের মাধ্যমে সংবিধানের যে কোনো বিধান পরিবর্তন করার ক্ষমতা সংসদকে দেয়। একমাত্র মৌলিক অধিকারগুলি যে রয়েছে সেখানে কোনো পরিবর্তন করা যাবে না। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতে ঠাঁই পাওয়া কোন প্রদেশটি ভারতে অবস্থিত নয়? অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীতে যে সিন্ধু, বালুচিস্তান, বালুচিস্তানের কথা বলা হয়নি, পাঞ্জাব, গুজরাট এগুলোর কথা বলা হয়েছে। একমাত্র এই সিন্ধু প্রদেশ যেটা রয়েছে এটা হচ্ছে ভারতে অবস্থিত নয়। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সাধারণত বাজেট কোন দিন পেশ করা হয়? তো মনে রাখবে প্রতি বছর আমাদের যে ভারতের বাজেট সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে পেশ করা হয়,
অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে পেশ করা হয়। 2017 সালের আগে পর্যন্ত রীতি ছিল বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিন। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই নিয়ম বদলে দেন। তার আমল থেকেই 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করার রীতি শুরু হয়। পরের প্রশ্ন, সম্পত্তির অধিকার একটি কী ধরনের অধিকার? আইনগত অধিকার, মৌলিক স্বাধীনতার নাকি সাধারণ অধিকার? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে। তো সম্পত্তির অধিকার হলো একটি আইনগত অধিকার, অপশন এ। তো সম্পত্তির এর সাথে সাথে মনে রাখবে যে সম্পত্তির অধিকার আগে ছিল মৌলিক অধিকার, কিন্তু 44 নম্বর যে সংবিধান সংশোধন হয়, সেই 44 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে এই সম্পত্তির অধিকার আইনটিকে আইনগত অধিকার হিসেবে বর্ণিত করা হয় 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন রাজ্যে অধিক সংখ্যক লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, বিহার। তো এটা বলা হচ্ছে 2011 সালে যে জনগণনা হয়েছিল সেটা অনুসারে এই তথ্যটা বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, নির্বাচন আধিকারিকদের কে নিয়োগ করেন? তো নির্বাচন আধিকারিকদের নিয়োগ করেন হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি, অপশন ডি। নেক্সট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে যে এই নির্বাচন আধিকারিক অর্থাৎ নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন ভারতের যে সংবিধান, সেই সংবিধানে কত নম্বর আর্টিকেলে এর কথা বলা হয়েছে, নির্বাচন কমিশনের কথা, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে? এটাও তো বারবার রিপিট হয় প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো পিঁপড়ের দেহে যে অ্যাসিডটি পাওয়া যায় সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, অপশন সি। তো পিঁপড়া বা মৌমাছির কামড়ে আমাদের দেহের সাথে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, এটাও সাথে সাথে মনে রাখবে যে ফর্মিক অ্যাসিডকে মিথানোয়িক অ্যাসিডও বলা হয়। তো ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড মিশে যায়। আর এই ফর্মিক অ্যাসিডের সংকেতটাও মনে রাখবে, সংকেত হচ্ছে HCOOH। তো ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH। পরের প্রশ্ন, পারসেক কিসের একক? দূরত্ব, সময়, কার্য নাকি দৈর্ঘ্যের একক? তো পারসেক হচ্ছে দূরত্ব মাপার একক। তো পারসেক হচ্ছে দৈর্ঘ্যের একটি একক যা সৌরজগতের বাইরের জ্যোতির্বিজ্ঞানের বস্তুর বৃহৎ দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়, যা প্রায় 3.26 আলোকবর্ষ বা 30.9 ট্রিলিয়ন কিলোমিটারের সমান হয়। এটা এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে 1 পারসেক সমান সমান কত আলোকবর্ষ, এটা ভালো করে মনে রাখবে। 1 পারসেক সমান সমান 3.26 আলোকবর্ষ। নেক্সট প্রশ্ন, ভর এবং ভারের মধ্যে কোনটি ভেক্টর রাশি? তো ভর এবং ভারের মধ্যে ভার একটি ভেক্টর রাশি, তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ ভারের অভিমুখ এবং মান দুটোই আছে, তাই ভার হচ্ছে একটি ভেক্টর রাশি। আর ভরের শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই ভর হচ্ছে একটি স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন, কাকরাপাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এটা কোন রাজ্যে অবস্থিত? তো কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত, অপশন ডি। তো কাকরাপাড়া আণবিক শক্তি স্টেশন হচ্ছে ভারতের পারমাণবিক শক্তি স্টেশন, যা গুজরাটের বয়ারা শহরের নিকটে অবস্থিত। পরের প্রশ্ন, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? তো পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। পাঞ্জাব হচ্ছে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের একটি রাজ্য যা সর্বাধিক সমৃদ্ধ রাজ্য। পাঞ্জাব নামটি দুটি শব্দ, পাঞ্চ অর্থাৎ 5 এবং আব অর্থাৎ জল দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ পঞ্চ নদীর দেশ। পাঞ্জাবের এই 5টি নদী হচ্ছে সতলেজ, বিয়াস, রবি, চেনাব এবং ঝেলাম। নেক্সট প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নাম কি? এটা তো আমাদের পিএসসির যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে তোমাদের, ভালো করে মনে রাখবে যে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নাম হচ্ছে ভগবতী প্রসাদ গোপালিক। তো ভগবতী প্রসাদ গোপালিক ইনি হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। নেক্সট প্রশ্ন, বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট এই বইটি কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই। তো এই বইটি লিখেছেন হচ্ছে মোহাম্মদ হামিদ আনসারি, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো
তো মোহাম্মদ হামিদ আনসারি ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন। বিশিষ্ট শিক্ষক ও কূটনৈতিক মোহাম্মদ হামিদ আনসারি জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। পরের প্রশ্ন, কলরব নামক পক্ষী উৎসব অনুষ্ঠিত হয়ে গেল কোন রাজ্যে? তো কলরব পক্ষী উৎসব অনুষ্ঠিত হয়েছে বিহার রাজ্যে, অপশন সি। পরের প্রশ্ন, কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান নিচের কোনটি নামে পরিচিত? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেএমসি। কেএমসির ফুল ফর্ম হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। নেক্সট প্রশ্ন, কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। অপশন হচ্ছে বিউটেন, ইথেন, মিথেন নাকি ইথিলিন। তো কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন গ্যাস, অপশন ডি। পরের প্রশ্ন, প্রাণীদেহে সবথেকে দীর্ঘতম কোষটির নাম কি? তো প্রাণীদেহের সবথেকে দীর্ঘতম কোষের নাম হচ্ছে স্নায়ু কোষ, অপশন এ। তো মানবদেহে স্নায়ু কোষ হচ্ছে দীর্ঘতম কোষ। স্নায়ু কোষগুলিকে নিউরনও বলা হয়, যা স্নায়ুতন্ত্রে পাওয়া যায়। তারা হচ্ছে 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর স্নায়ু কোষ শুধুমাত্র প্রাণীদের মধ্যেই পাওয়া যায়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের হার সব থেকে কম হয় কোন আলোতে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সালোক সংশ্লেষের হার সব থেকে কম হয় সবুজ আলোতে, অপশন সি। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব এটা কার তত্ত্ব? তো প্রাকৃতিক নির্বাচনবাদ এটা হচ্ছে চার্লস ডারউইনের তত্ত্ব। তো 1859 সালে চার্লস ডারউইন অভিযোজন ও প্রজাতির জন্য একটি ব্যাখ্যা হিসেবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তার তত্ত্ব নির্ধারণ করেন। তিনি প্রাকৃতিক নির্বাচনকে নীতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যার দ্বারা প্রতিটি সামান্য পরিবর্তন যদি দরকারি হয় সংরক্ষণ করা হয়। নেক্সট প্রশ্ন, নবনির্মিত মাঝের হাট ব্রিজের কী নাম রাখা হয়েছে? তো মাঝের হাট ব্রিজের নতুন কী নামকরণ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো মাঝের হাট ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জয় হিন্দ ব্রিজ, অপশন বি। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানাকে নির্দেশ করে? তো মনে রাখবে, হিন্ডেনবার্গ লাইন হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে যে সীমানা রয়েছে সেটাকে নির্দেশ করে। তো ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।